তাহলে আজকে আমরা ক্রসিং ব্রুকলিন ফেরির যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। এটাই মনে হয় আমাদের টার্গেট ছিল। আহ, তো বলো কার কি সমস্যা সেগুলো বলো, আমরা সেখানে গিয়ে সমাধানটা করি। হ্যাঁ, আচ্ছা, ইমামুল স্যার, হকের। এক নম্বর কোশ্চেনে একটু সমস্যা আছে। আচ্ছা, একটু হাত তুলে সব এক এক করে। হ্যাঁ, আচ্ছা, ইমামুল হক বলো তোমার কি সমস্যা। স্যার গতকালকে স্যার এই ক্লাসের মধ্যে এমবি শেষ হতে স্যার আমি স্যার আউট হয়ে গেছিলাম। আচ্ছা, টেক্সটে স্যার ক্লোজিং ব্রোকেন ফেরি স্যার 6 নাম্বার স্ট্যান্ডার স্যার 16 নম্বর লাইন। ক্রসিং ব্রুকলিন ফেরির। জি স্যার। আচ্ছা, ওখানে তো ছিলই। আচ্ছা, 6 স্ট্যান্জা, 16 লাইন। আচ্ছা, হ্যাঁ, লাইনটা একবার বলো, লাইনের শুরুটা বলো। Was called by my nice name by clear loud voices of young men as they saw me approaching or facing. হুম, মানে ছোটবেলায় যখন আমরা ছিলাম তখন বিশেষ করে কোনো আম, মানুষকে দেখলে বিশেষ করে কেমন করি না আমরা, ওই যে তোমার মনে করো কোনো একটু পাগল টাইপের বা হচ্ছে একটু হয়তো অন্য সাজগোজ দিয়ে আছে এমন কোনো মানুষ দেখলে আমরা বাচ্চারা কি করতাম ছোটবেলায়, তার পিছন পিছন দৌড়াতাম না। This তাকে time, sure. তাকে আমরা হচ্ছে ওই যে কখনো কখনো ঢিল মারতাম। হ্যাঁ, কখনো কখনো হয়তো রাগাতাম। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা, কিন্তু এখানে সেটা না, এটা হচ্ছে যে যে আই ওয়াজ কল্ড বাই মাই নাইয়েস্ট নেম বাই ক্লিয়ার লাউড ভয়েস অফ ইয়ং মেন অ্যাজ দে স মি অ্যাপ্রোচিং আর পাসিং। তার মানে আমি যখনই ওই ইয়ং মেন, মানে হয়তো দেখা যাচ্ছে আমার থেকে যারা যুবক বা ইয়ং মেন তাদের পাশ দিয়ে যখন আমি যেতাম বা তাদের দিকে যখন আমি আসতাম, তখন তারা আমাকে উচ্চ স্বরে, হ্যাঁ, ক্লিয়ার লাউড ভয়েস দিয়ে আমার নাম ধরে ডাকতো। কি নাম ধরে ডাকতো বলো? নাইয়েস্ট নেম। নাই মানে কি এখানে? নাইয়েস্ট নেম বলতে কি বোঝানো হচ্ছে এখানে? নাই বলতে কি বোঝানো হচ্ছে বলো? Sir, ডাক নাম বা এরকম কিছু। মানে কিছু অদ্ভুত নামে আমাকে ডাকতো, ঠিক আছে তো, যেমনটা জেনারেলি মানুষ করে থাকে, ঠিক আছে তো। হ্যাঁ, দেখাচ্ছে যে মানে যেটা হচ্ছে আহ, মানে আমার নাম না, কিন্তু আমরা অনেক সময় ইয়া করি না, ওই যে ছোট বাচ্চারাও অনেক সময় কি কি করে, এক একজনের নাম ধরে ডাকে, নামের যে খিস্তি করে না, বুঝা গেছে? যে এক আছে আমার স্যার নাম এক, ওই নামের সাথে মিল রেখে এমন একটা নাম ব্যবহার করে যে নাম ধরে ডাকে আমাকে রাগাই। আছেন এরকম? মানে ব্যঙ্গ ভিত্তিক হ্যাঁ, কিছু নাম। ব্যঙ্গ নাম, মানে নামকে ব্যঙ্গ করে ফেলা, ঠিক আছে তো, সেই বিষয়টা বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে মানে আমার নাম না, ওকে স্যার। নামের কাছাকাছি একটা নাম ব্যবহার করে তারা আমাকে ওই বলে ডাকতো। ইয়ং ম্যান বলতে এখানে ওই ছোট বাচ্চা বা এই জাতীয় মানুষদেরকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যেটা আমি গ্রামে বললাম যে পাগল টাগল দেখলে আমরা যেমন আগে ইট মারতাম, রাগাতাম, হ্যাঁ, পিছন পিছনে ছুটতাম, ঠিক ওই রকম একটা সেন্স এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, Yes, sir. Thank you. ওকে। আচ্ছা, তারপরে উম, হিমাদ্রি হিমু, বলো তোমার কোন জায়গায় সমস্যা জানো? স্যার, আমার হচ্ছে 1 নম্বর কোশ্চেনে সমস্যা আছে, একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে। 1 নম্বর বলতে ব্রড কোশ্চেন না ব্রিফ কোশ্চেন? জি জি, ব্রড কোশ্চেন। স্যার, আমি আপনাকে স্ট্যান্ডার্ডটা বলবো। মানে হ্যাঁ, প্যারাগ্রাফ স্ট্যান্ডার্ড নাম্বারটা না, বলো। প্যারাগ্রাফ। হ্যাঁ, প্যারাগ্রাফ বলো কোনটা। অ্যানাদার হলমার্ক অফ হুইটম্যানস ডেমোক্রেটিক পোয়েট্রি, স্যার, এই ইসেতে। হুম, এইটা তাই তো। জি জি স্যার, এখানে। হ্যাঁ, এখানে হ্যাঁ, কবিতাটার প্রশ্নটাকে বুঝতে হবে কি বলা হয়েছে এখানে, যে হোয়াই হুইটম্যান ইজ কল্ড দ্য পয়েট অফ ম্যাস, মানে জনগণের কবি, তাই তো।
অথবা হোয়াট হুইটম্যান ইজ নন অ্যাজ আ পয়েট অফ ডেমোক্রেসি, তার মানে তিনি গণতন্ত্র বা জনগণকে নিয়ে কথা বলতে, আর পুরো কবিতাটাই তো তিনি কমন পিপল, তাই তো, বা মানুষকে কমনালাইজ করেছেন, সকলকে ধরে তিনি একই কথা বলেছেন। তার মানে এক ধরনের ডেমোক্রেটিক অথবা ম্যাস, তাই তো, আইডিয়া আমরা কিন্তু এর ভিতরে পাচ্ছি। তো সেটাই এখানে কি বলছে দেখো, হলমার্ক মানে কি? আর স্যার, হ্যাঁ বলো। এই যে প্রথম কোটেশনটা, হুম। এটা কি ওই বইটার কোটেশন? ওয়াক না টু না, হোয়াইট ম্যান এটা ইন এটা দ্য, এটা এটা জি স্যার, না, এটা তো বইয়ের কোটেশন না, এটা হচ্ছে একজনের কথাই যেখানে বলা হয়েছে না। মানে ওই কথাটাই বললাম যে এই এলিজাবেথ লেভিট কিলারেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই বই, তাই তো, এই বইয়ে তিনি হুইটম্যান সম্পর্কে লিখেছেন, তা হুইটম্যানকে তিনি এই বলে সম্বোধন করেছেন, এটা বলা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার। যে তাকে কেন পয়েন্ট অফ ডেমোক্রেসি বলা হয়, মানে ডেমোক্রেটিক ম্যান বলা হয়, তার একটা রেফারেন্স দিয়েছি। অনেকেই এই কথা বলেছে, তার ভিতর থেকে এই ব্যক্তির কোটেশনটা ভালো লেগেছে, এই জন্য এখানে এটা দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, যে হি ওয়াজ দ্য মোস্ট ডেমোক্রেটিক ম্যান দ্যাট এভার লিভড, everybody was welcome to his house, everybody was equal, he was everybody's friend, he had many enemies but also many friends। মানে কি, যে দেখানো হচ্ছে যে তিনি সকলকেই গ্রহণ করেছেন, সকলকেই তিনি সমানভাবে, ওই যে বললো না যে কবিতার ভিতরে তো পাচ্ছি যে আমি যে ভালো মানুষ তা নয়, আমার ভিতরে খারাপ মানুষও আছে, অতএব যে আমার শত্রু তার ভিতরে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য তো আমার মধ্যেও আছে, কারণ আমিও তো তার শত্রু নাকি। জি স্যার। যে আমার শত্রু, আমিও তো তাহলে তার শত্রু, তার মানে তার কাছে আমি যেমন, আমিও তার মানে সেও আমার কাছে তেমন, অতএব এখানে তো তাকে খারাপ বলার কিছু নেই। তাহলে আমি কেন তার শত্রু হতে গেলাম? সে নাই আমার শত্রু, আমি তো তার শত্রু হতে পারতাম না, কিন্তু আমি তো তার শত্রু হয়ে গেছি। তার মানে তার ভিতরে যে বৈশিষ্ট্য আছে আমার ভিতরে সেই বৈশিষ্ট্য, অতএব শত্রু উভয়ের মধ্যে শত্রু হয়ে আন্তঃসংযোগ আছে। আছে। হ্যাঁ, এইটা বলতে, এই জন্য তিনি এই কোটেশনটা মানে তাকে এমন ভাবে গ্রহণ করেছেন যে তিনি সবাইকে, কাউকে ঘৃণা করেননি, মানুষ হিসাবে সবাইকে তিনি, চোর ডাকাত থেকে শুরু করে সবাইকে ভেবেছেন যে এটা, এগুলো মানুষের কোয়ালিটি, এগুলো থাকবে, হ্যাঁ, এগুলো বিশেষ কোয়ালিটি, তবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু একজন মানুষ খারাপ না, এটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে গেছে, তাই এরকম কাজ করছে, কারণ সবাই তো করতেছে না, তাই না, বা সবার ভিতরে এই বৈশিষ্ট্যটা আছে, কিন্তু হয়তো কেউ দমিয়ে রেখেছে, কেউ দমিয়ে রাখেনি। যেমন গালাগালি, আমি কি জানি না, বলো, গাল তো আমিও জানি, কিন্তু আমি গাল ইউজ করি না, আবার অন্যরা গাল জানে কিন্তু অনেকে ইউজ করে, এই হচ্ছে পার্থক্য, কিন্তু আমিও তাই জানি। তো যাই হোক, তাহলে আমরা আসি, বলছি কি এখানে যে অ্যানাদার হলমার্ক অফ ডেমোক্রেটিক পোয়েট্রি, হলমার্ক মানে কি, চিহ্ন, হ্যাঁ, সাইন। তাহলে হুইটম্যানসের ডেমোক্রেটিক পোয়েট্রির আরেকটা বিশেষ চিহ্ন হলো কি, ইজ হিজ এমব্রেস অফ ডাইভার্সিটি অ্যান্ড প্লুরালিটি। এমব্রেস মানে কি, গ্রহণ করা, তাই তো, রিসিভ করা। ডাইভার্সিটি অ্যান্ড প্লুরালিটি আমরা পাইনি, এটা ডাইভার্সিটি, যে বিভিন্ন প্রকৃতির মানুষ, হ্যাঁ, ডাইভার্সিটি। প্লুরালিটি মানে কি, প্লুরালিটি মানে হচ্ছে মাল্টি, মাল্টি ক্যারেক্টারাইজড, মানে সংখ্যায় অধিক। হ্যাঁ, মানে হচ্ছে এক মানুষের ব্যাপক বৈশিষ্ট্য রয়েছে, সেই সৎ সেই অসৎ, অসৎ বলেও কোনো মানুষ একদম যে তুমি পিওর পাবা তাও না, আবার সৎ বলেও তুমি কোনো পিওর মানুষ কখনোই পাবা না। এই জন্য এরিস্টটল বলেছে কি, যে মানুষ না দেবতা না শয়তান, মানুষ হচ্ছে ভালো এবং মন্দের মিশ্রণ। সে যদি খুব ভালো হয় তাহলে তো সে দেবতা হয়ে যেত নাকি, বা ফেরেশতা হয়ে যেত, তাহলে তো আর সে মানুষ হতো না। আর যদি একদম শয়তান হতো তাহলে তো সেও তো মান, তাহলে হচ্ছে কি দুটারই মিশ্রণ। তাই এরকম যে চরিত্রের মধ্যে ডাইভার্সিটি থাকবে, প্লুরালিটি থাকবে। থ্রু আউট ক্রসিং ব্রুকলিন ফেরি, অতএব এই ক্রসিং ব্রুকলিন ফেরির পুরো কবিতাতে হুইটম্যান সেলিব্রেটস দ্য ডাইভার্সিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড রিচনেস অফ লাইফ ইন অল ইটস মাইরিয়াড ফর্ম। মাইরিয়াড ফর্ম মানে কি, ডাইভার্স ফর্ম, বিভিন্ন ফর্মে তিনি হিউম্যান এক্সপিরিয়েন্স এবং রিচনেসের যে ডাইভার্সিটি সেটাকে তিনি সেলিব্রেট করেছেন, মানে কি পক্ষে গান করেছেন, তিনি এটাকে খারাপ বলেননি। ওই যে বলছে না যে কেউ, তাই তো, মানে সব ধরনের বৈশিষ্ট্য সব মানুষের ভিতরেই আছে। হি পেইজ হোমেজ টু দ্য বাসলিং সিটিস্কেপ অফ ব্রুকলিন। সিটিস্কেপ মানে কি, বলো, বাসলিং, শহরের দৃশ্য, হ্যাঁ, দৃশ্য। হ্যাঁ, দৃশ্যপট, তাই তো, বাসলিং মানে কি, যেখানে ব্যস্ত, জনগণ থাকবে, ব্যস্ত, তাই তো, শব্দ করা। হইচইপূর্ণ, এরকম একটা সিটিস্কেপ অফ ব্রুকলিনকে তিনি পক্ষে সাপোর্ট, মানে পে হোমেজ মানে সাপোর্ট করা, যেমনটা হবে, শান্ত থাকবে মানুষ তেমনটা না, মানুষ শান্ত থাকলেই সমস্যা। অ্যান্ড দ্য ভাইব্রেন্ট ট্যাপেস্ট্রি অফ হিউম্যানিটি দ্যাট ইনহেবিটস ইট, এবং এই শহরের ভিতরে যে বিচিত্র ধরনের মানুষ বসবাস করে সেটাকেও তিনি সাপোর্ট করেছেন, মানে তিনি সিটিস্কেপকেও সাপোর্ট করেছেন যে এমনটা হওয়া উচিত, তেমনি ভাবে মানুষের যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতাকেও তিনি সাপোর্ট করেছেন। অ্যাফার্মিং আর এখানে কোশ্চেন, স্যার, হ্যাঁ, বলো। ট্যাপেস্ট্রি এটা মানে কি? ট্যাপেস্ট্রি মানে হচ্ছে বিশাল ক্ষেত্র,
ঠিক আছে তো, ক্ষেত্র বা হচ্ছে মানে কি বলবো, অবস্থান, এটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে তো, ভাইব্রেন্ট মানে কি, জীবন্ত, ভাইব্রেন্ট প্রাণবন্ত, জীবন। তাই তো। প্রাণবন্ত। হ্যাঁ, মানে মনে করো একটা শহর, সেখানে যদি মানুষ না থাকে তাহলে সেটা হয় মৃত্যুপ্রী হয়ে যায় নাকি। হ্যাঁ, তাহলে মানুষের এই প্রাণবন্ত অবস্থান, তাই তো, ক্ষেত্র, এটাকে তিনি সাপোর্ট করেছেন, আর ওটা আছে বলেই শহর আজকে বাসলিং। এটাকে তিনি সাপোর্ট করেছেন, সাপোর্ট করা মানে কি, গ্রহণ করেছেন, যে চুপচাপ শান্তপূর্ণ জীবন আসলে সেটা জীবন নয়। এবং একই সাথে কি করেছেন, এটা বলতে গিয়ে অ্যাফার্মিং দ্য ভ্যালু অফ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ডিফারেন্স, তিনি একই সাথে মানুষের যে স্বতন্ত্র বোধ, তাই তো, স্বাতন্ত্রতা যেটা, এটাকেও তিনি মূল্য দিয়েছেন, একই সাথে তাদের ভিন্নতাকেও মূল্য দিয়েছেন, যে তিনি এটাকে, যে সবাই আমার মতো হবে। আমরা অনেকে চাই না যে ও কেন আমার মতো না, সবাইকে আমরা আমাদের মতো হওয়াতে চাই, আরে হওয়াতে গিয়েই তো হচ্ছে ভিন্নতা। তাহলে সেও তো চাইবে যে আমি তার মতো হই। তাহলে আমরা কেন অন্যের ইন্ডিভিজুয়ালিটি, অন্যের স্বাতন্ত্র বৈশিষ্ট্যকে বা আমার থেকে তার ভিন্নতাকে গ্রহণ করতে পারি না, কিন্তু কবি এখানে তিনি সেটাকে গ্রহণ করেছেন, তাই না। এমনকি বলছেন না যে যারা মিনিস্টার, তাই না, যারা রাজ্য পরিচালনা করে, তারা যে খারাপ, এই খারাপটাকেও তিনি গ্রহণ করেছেন। ঠিক আছে, আছে না এই জায়গায় টেক্সটের ভিতর জি হ্যাঁ, স্যার, আছে last এ। লাস্টের দিকে আছে না এই যে পাবলিক, হ্যাঁ, আহ, আহ, কোথায় যেন, কত নম্বর স্টেঞ্জ এটা, আচ্ছা, স্যার লাস্ট স্টেঞ্জার একদম শেষের এই যে দিকে। এখানে, তাই তো, হ্যাঁ, ইউ হ্যাভ ওয়েটেড, ইউ অলওয়েজ ওয়েট, ইউ ডাম বিউটিফুল মিনিস্টার, দেখো ডাম অ্যান্ড বিউটিফুল বলছে। হ্যাঁ, সেই কি যেন একটা গান আছে না, ওই যে এই কুত্তা দিয়ে একটা গান করছিল না একটা, সেদিন একটা খুব একটা গান ভাইরাল হয়েছিল, কি যেন, ফুটফুটে, কি যেন একটা, আহা, কি যেন, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, একটা গান খুব ভাইরাল হলো না এর আগে, এরকমই। শুনছো না। হ্যাঁ, মানে এখানে ফুটফুটে বলতে, বিউটিফুল মিনিস্টার বলতে কি বোঝানো হচ্ছে, যে তারা খুব মানে সাজগোজ করে চলে, হ্যাঁ, হ্যান্ডসাম, কিন্তু ডাম, জনগণের কথা শুনেন। ঠিক আছে তো, তো ইউ হ্যাভ ওয়েটেড, ইউ অলওয়েজ ওয়েট, আপনারা ওয়েট করেছেন আমাদের জন্য, হ্যাঁ, সবসময় বলে রেখেছেন, হ্যাঁ এবার হবে, আমরা চেষ্টা করব আপনাদের ব্রিজ বানিয়ে দিতে, আমরা চেষ্টা করব আপনাদের জন্য এই করতে সেই করতে। হ্যাঁ, এভাবেই আমরা শুধু দেখে গেছি। উই রিসিভ ইউ ফ্রি সেন্স অ্যাট লাস্ট, আমরা বুঝে গেছি আপনারা কেমন হন। আমরা জানি মিনিস্টার হলে পারে, পাদ্রী পুরোহিত হলে পারে, প্রধানমন্ত্রী হলে পারে, বড় জায়গায় গেলে পারে, তোমরা আপনারা কেমন হন সেটা আমরা বুঝে গেছি। অর্থাৎ আপনাদের ফ্রি সেন্সে গ্রহণ করেছি, যে আপনারা ঘুষ খাবেন, আপনারা টাকা মারবেন, এটা আমরা জানি, তাই তো। অ্যান্ড আর ইনস্যাটিয়েটেড হেন্সফোর্থ, আর আমরা সন্তুষ্ট হয়ে গেছি আপনাদের অবস্থান দেখে, আমরা আর হইচই করি না, আপনারা যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই। নট ইউ এনি মোর শ্যাল বি এবল টু ফয়েল আস, উইথহোল্ড ইউরসেলফ ফ্রম আস, তাই তো। উই ইউজ ইউ, ডো নট কাস্ট ইউ অ্যাসাইড, আপনাকে আমরা ব্যবহার করি, তাই তো, আপনাকে আমরা দূরে ফেলে দেই নাই। হ্যাঁ, উই প্ল্যান্ট ইউ পার্মানেন্টলি উইদিন আস, উই ফ্যাদম ইউ নট, উই লাভ ইউ, দেয়ারফর ইজ পারফেকশন ইন ইউ অলসো। ইউ ফার্নিশ ইউর পার্টস টুয়ার্ড এটার্নিটি, গ্রেট অর স্মল, ইউ ফার্নিশ ইউর পার্ট টুয়ার্ডস দ্য সোল, মানে তোমরা তোমাদের কাজ করে যাচ্ছ, অতএব আমরা গ্রহণ করে নিয়েছি, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে তো, আমরা স্যাটিসফাইড। তো এরকম ভাবে বলছে কি, ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স, সেটাকে তিনি গ্রহণ করেছেন। হ্যাঁ, তারপরে এখানে তিনি ডিফারেন্সটা দেখিয়েছেন। তারপরে তিনি এই যে এখানে সেই বড় কথা আছে না, যে আই টু নটেড নিটেড দ্য ওল্ড নট অফ কন্ট্রারিটি, আমার ভিতরেও, ঠিক আছে, ইট ইজ নট অ্যালোন আপন ইউ অ্যালোন দ্য ডার্ক প্যাসেস ফল, শুধু ওই যে ডার্ক প্যাস বা ছায়া বা অন্ধকার বা মেঘ যখন চাঁদের সূর্যের নিচ দিয়ে ভেসে যাচ্ছে, তখন যে ছায়া পড়ে, সেটা শুধু আমার উপরেই পড়ছে বা আপনার উপরে পড়ছে তা নয়, এটা আমার উপরেও পড়ছে। দ্য ডার্ক থ্রু ইটস প্যাসেজ ডাউন আপন মি অলসো, আমার ভিতর, মানে ডার্ক বলতে গেলে কি, ডার্ক সিম্বলাইজ করে কি, খারাপ দিকটাও নাকি, যে খারাপ বৈশিষ্ট্য আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও যেমন ছিল আমাদের ভিতরেও আছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে বলতেছি এই যে ডাইভার্সিটিকে তিনি কি করেছেন, অ্যাকসেপ্ট করেছেন না, আর অ্যাকসেপ্ট করতে গিয়ে এই কথা তিনি ওখানে কবিতাতে উল্লেখ করেছেন। সো হুইটম্যানস ডেমোক্রেটিক ইথোস এনকারেজ রিডার টু এমব্রেস ডাইভার্সিটি এন্ড অ্যাপ্রিশিয়েট দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ডস ভ্যারিড পার্সপেক্টিভ অ্যান্ড ভয়েসেস। তাহলে পৃথিবী আজ এত সুন্দর কেন, কারণ মানুষের পার্সপেক্টিভ এবং ভয়েসগুলো ভিন্ন, এক একজনের চাওয়া ভিন্ন, এক একজনের দৃষ্টিকোণ ভিন্ন, তাকানো ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন, আর এখানেই তিনি পৃথিবীর যে সৌন্দর্য সেটাকে তিনি খুঁজে পেয়েছেন। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, তারপরে আর কারো? এই কোশ্চেনটা কিন্তু এবার ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ডেমোক্রেটিক পয়েট হিসাবে একটু ভালো করে পড়ে ফেলবা। আর কিছু? স্যার কারো কোয়েশ্চন থাকলে স্যার জানি না স্যার হ্যাঁ বলো। হুম। কোয়েশ্চন না থাকলে স্যার শেষ দিয়ে দেন না, সেটা তো অবশ্যই, যদি কারো সমস্যা না থাকে তো সময় নষ্ট করাবো না, তোমরা পড়তে থাকো। ব্রডের করে একটু বুঝাই দেন, মানে মাঝখানের লেখা ওই আগেরটার মতোই। হ্যাঁ, কোন জায়গায়? 2 নাম্বার ব্রড কোশ্চেনের, মানে হ্যাঁ, 2 নম্বরে কোন জায়গায়? স্যার এই যে উপরের এইটুকু স্যার একটু হালকা বুঝাই দেন। ইন্ট্রোডাকশন। জি স্যার। আচ্ছা, প্রথমে প্রশ্নটা কি? দ্য থিম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, মানে মানুষের এক্সপিরিয়েন্স, মানে আমরা কবির মাধ্যম দিয়ে মানুষ কি ধরনের হতে পারে, মানুষ কি ধরনের এক্সপিরিয়েন্স পৃথিবীতে অর্জন করে সেটা বোঝানো হয়েছে। এই পুরো কবিতাটাই তিনি মানুষের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলেছেন, তাই না? যে ফেরিতে যখন আমরা যাচ্ছি তখন এখানে যা আমরা আমরা অবলোকন করছি সেটা সবাই অবলোকন করেছেন। এই যে বিশাল বিশাল ঢেউ, হ্যাঁ, দূরের পাহাড়ের চূড়া, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাখি উড়ে যাওয়া, হ্যাঁ, রেলিংয়ে দাঁড়িয়ে দেখা, পানি পিছন দিকে যাচ্ছে, জাহাজ এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এইভাবে তিনি মানুষের যে এক্সপিরিয়েন্সগুলো, তাই তো, তিনি একদম পুরোটাকে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে জাগতিক বডিলি এক্সপিরিয়েন্স হোক অথবা আত্মিক বা আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স হোক, তিনি এখানে সেগুলোকে দেওয়ার চেষ্টা করেছেন। দেখি কি বলেন, যে ওয়াল্ট হুইটম্যান ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, এসেইস্ট অ্যান্ড জার্নালিস্ট হু ইজ কনসিডার ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটস ইন আমেরিকান লিটারেচার। জাস্ট এটা তার সম্পর্কে কথা। লাইক আদার ট্রান্সেন্ডেন্টালিস্টস, ট্রান্সেন্ডেন্টালিস্ট বলতে কি বোঝানো হয়, এটা মানেটা কি বলো? এটাকে মনে হয় বলেছিলাম এটা। ট্রান্সেন্ডেন্টালিস্ট মানে স্পিরিচুয়াল যে বিষয়টা হ্যাঁ, আছে ওইটার যারা উপরে মানে বডি ভেদ করে, মানে মানুষের বডি ফিগারে ভেদ করে মানুষের আত্মিক জায়গাতে অবস্থান করে, মানে কোনো কিছুর ব্যারিয়ার ভেদ করে তারা আরো গভীরে যেতে পারে, গভীর চিন্তা ভাবনা করতে পারে। এরকম একজন ট্রান্সেন্ডেন্টালিস্ট হিসাবে হুইটম্যান বিলিভ দ্যাট হিউম্যানস হ্যাভ বোথ ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ডাইমেনশন, তাই তো, মানুষের দুটো ডাইমেনশন রয়েছে, ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। হি এক্সপ্লোরস দিস ইন হিজ পোয়েট্রি, আর এগুলোকে তিনি তার পোয়েট্রিতে এক্সপ্লোর করেছেন, বলার চেষ্টা করেছেন। হুইটম্যানের আরো অনেক কবিতা আছে, বিশেষ করে 4th ইয়ারে যখন যাবা তখন তার যে পয়েমগুলো আছে সেগুলো দেখবা এই মাত্রার, হ্যাঁ, মানে সব অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় নিয়ে আলোচনা। হি রাইটস অ্যাবাউট দ্য ভ্যালু অ্যান্ড কমপ্লেক্সিটি অফ হিউম্যান বডি অ্যান্ড সোল, তাই তো, তিনি হিউম্যান বডি এবং সোলের যে কমপ্লেক্সিটি মানে জটিলতা, তাই তো, এর যে মিস্ট্রিয়াস ব্যাপারটা এবং তার যে মূল্য, বডি এবং সোল কার গুরুত্ব বেশি বলো? বডির গুরুত্ব বেশি না সোলের গুরুত্ব বেশি? সোলের গুরুত্ব। না, দুটারই গুরুত্ব আছে, একটা ছাড়া আর একটা চলবে? তোমার থাকবে বডি থাকলে সোল চলবে। বডি, যে সোল না থাকলে বডির গুরুত্ব নাই, আবার বডি না থাকলে সোল দিয়ে কি হবে? হ্যাঁ, এই আমি যে কথা বলছি এটা আমার সোল দিয়ে কি আমি শুধু চলছি? আমার বডি নাই, আমার সোল থাকবে? থাকবে না। তার মানে দুটারই না, স্যার। ভ্যালু আছে, দুটারই মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে, লিঙ্ক আছে, একটা ছাড়া আরেকটাকে চালানো সম্ভব না। তাই এই জিনিস দুটাকে কি করেছেন তিনি, যে দুটা ব্যাপারেই আমাদের মূল্য একে দিতে অপরের হবে। পরিপূরক। হ্যাঁ, পরিপূরক, মূল্য দিতে হবে। যে আমরা শুধু বডির মূল্য দিই তাও না, তাও দিলেও হবে না, বা সোলের, যেমন আমরা শুধু বডি ফিগারকে দেখতেছি, চেহারা নিয়েই ব্যস্ত আছি, কিন্তু আমার আত্মিক যে খাদ্য দরকার, আত্মিক যে শান্তি দরকার, ধর্মকর্ম যে দরকার সেটা আমরা করছি না, তাহলে বডি একসময় তোমার সাথে প্রতারণা করবে, তোমাকে সুখ দিতে পারবে না বা শান্তি দিতে পারবে না। তাই তো, আবার তুমি শুধুমাত্র দেখাচ্ছে সোল নিয়ে ভাবতেছো, বডির কথা ভাবছো, তুমি খাওয়া দাওয়া করো না, ধ্যান করো শুধু, হ্যাঁ, এরকম করেও জীবন চলবে না। তারপরে হি ট্রাইস টু ডিসকভার হোয়াট মেক্স অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, মানে তিনি বোঝাতে চেয়েছেন আসলে মানুষ কি, মানুষ কি শুধু বডি নাকি মানুষ কি শুধু সোল, এই ব্যাপারটাকে তিনি ডিসকভার করার চেষ্টা করেছেন। সুতরাং সিমিলার টু হিজ আদার পয়েমস, অন্য কবিতা যেমন করেছেন সেই অবস্থানেই ব্রুকলিন ফেরিতেও, ইন ব্রুকলিন ফেরি দ্য থিম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ সেন্ট্রাল টু দ্য পয়েমস এক্সপ্লোরেশন অফ দ্য টাইমলেস অ্যান্ড ইউনিভার্সাল অ্যাসপেক্ট অফ লাইফ। তাহলে তিনি এখানে যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে কি টাইমলেস, মানে আজকে আমি যা ভাবছি তা আজ থেকে 100 বছর আগে, 1000 বছর আগে, লাখ বছর আগে একই কথা ভেবেছে, একই রকম চলেছে মানুষ, তাই তো। তাহলে যেগুলো ইউনিভার্সাল এবং যেগুলো টাইমলেস অ্যাসপেক্টস সেগুলোকে তিনি এক্সপ্লোর করার চেষ্টা করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন দিস ওয়ার্ল্ড, তো সবাই
এই পৃথিবীতে একই রকম এক্সপিরিয়েন্স করে গেছে, সবাই পৃথিবীতে ছিল, এখনো অন্যের মাধ্যমে আছে, এইটা বোঝাতে চেয়েছে, ঠিক আছে? সময় যাবে সময় আসবে কিন্তু সবার ধ্যান ধারণা একই একই থাকবে। থাকবে, হ্যাঁ। থ্রু ভিভিড ইমেজারি, লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আ রিফ্লেকটিভ টোন, তাহলে ভিভিড ইমেজারির মাধ্যমে, লিরিক্যাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অথবা একটা বিশেষ রিফ্লেকটিভ মানে কি চিন্তা ভাবনাশীল একটা টোনের মাধ্যমে হুইটম্যান সেলিব্রেটস দ্য শেয়ার্ড এক্সপিরিয়েন্স, ইমোশনস অ্যান্ড কানেকশনস, এগুলোকে তিনি কি করেছেন, সেলিব্রেট করেছেন, সাপোর্ট করেছেন, দ্যাট বাইন্ড ইন্ডিভিজুয়াল অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস। ওই যে বলছে না, টাইম অ্যাভেলস নট, প্লেস অ্যাভেলস নট, তাই তো? টাইম হোক, স্পেস হোক বা প্লেস হোক, সবগুলো এক মানে পেরিয়ে বা সবগুলোকে মানিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে একজন আরেকজনের সাথে বাইন্ড মানে কি যুক্ত, কানেক্টেড, তাই তো? সেটাকে তিনি এখানে শেয়ার করেছেন আমাদের সাথে। তো হিউম্যান এক্সপিরিয়েন্স মানে হিউম্যানের একদম অতীত থেকে বর্তমান বা ভবিষ্যৎ পর্যন্ত কি ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে বা কি মানুষ করতে পারে, সেই বিষয়গুলো এখানে মেইনলি দেখানো হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা হচ্ছে মেইন থিম হিউম্যান এক্সপিরিয়েন্সের। ওই জন্য চুরি, ডাকাতি, ভালোবাসা, ঘৃণা, হ্যাঁ, তার সেন্সুয়ালিটি সব সবার ভিতরে আছে, সবার ভিতরে আগেও ছিল, আমার ভিতরেও আছে, প্রত্যেকের ভিতরেই থাকবে, ঠিক আছে তো? দেখুন কথাগুলো দুটা কোশ্চেনের একই ঘুরে ফিরে, ঠিক আছে? ঘুরে ফিরে একই, শুধু ওই যে ইন্ট্রোডাকশন, কনক্লুশন এইগুলোকে একটু গুরুত্ব দিয়ে ঘুরিয়ে দিতে হবে আর কি, যে আমি আসলে কোন বিষয়টা এখানে আলোচনা করে দেখাতে যাচ্ছি। কথা আমি একটাই বলবো, কিন্তু আমি ফোকাস চাচ্ছি কোনটা সেটা ইন্ট্রোডাকশনে বলে দিতে হচ্ছে। দেখো দেখো আগের ইন্ট্রোডাকশনটা খেয়াল করো, এটা হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্সের সাথে মিলে একটা ইন্ট্রোডাকশন হয়েছে, তাই না? আর আগেরটা কি ছিল, যে তিনি একজন ডেমোক্রেটিক পয়েট, তার সাথে মিলে একটা ইন্ট্রোডাকশন হয়েছে। এই পর্যন্ত কথাটুকু একই, এটা একই না? এই সেন্টেন্সটুকু তো আমি একই ইউজ করেছি দুটোর ক্ষেত্রে, কিন্তু এখানে জি স্যার। প্রত্যেকটা কথার ভিতর ডেমোক্রেসি রিলেটেড বিষয় আছে আর ওখানে হিউম্যান এক্সপিরিয়েন্স রিলেটেড বিষয় আছে। এরপর বাকি যা আছে, দেখো এখানে কি আছে না, শেয়ার্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড কমন হিউম্যানিটি অফ অল, এটা কিন্তু এখানেও আছে। আবার এখানেও সেটা বলছে, দেখো ওয়ান অফ দ্য প্রাইমারি থিমস ইন দ্য টাইমলেস নেচার অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, এখানেও আছে। অতএব ঘুরে ফিরে এবার যা আলোচনা সব এক, কিন্তু ইন্ট্রোডাকশনে গিয়ে আমাকে বোঝাই দিতে হচ্ছে যে আমার এই আলোচনার মধ্যে আমি কোনটাকে ফোকাস করছি। আচ্ছা, সঞ্জনা জামান, সঞ্জনা বলো। হ্যাঁ, সঞ্জনাকে তো পাওয়া যায় না ক্লাসে। ওই স্যার ক্লাস তো করি। করো কই, কথাবার্তা শুনি না। আচ্ছা বলেন। স্যার ওই যে ফিগার অফ স্পিচ আছে না, এগুলো আমি ইন্টারঅ্যাক্ট করতে পারতাছি না ভালোভাবে। আপনার কোন ক্লাসটা করলে আমি ভালোভাবে বুঝবো এটা, আর কি কোথায় পাবো গুগল ক্লাসরুমে? মানে তুমি মানে কার সাথে কানেক্ট করতে পারছো না? স্যার ওই যে বিভিন্ন লিটারারি টার্ম সেন্টেন্স, ওইটা যখন বলে যে এটার ফিগার অফ স্পিচ বলো, ওইটা স্যার বুঝতেছি না। ওই ক্লাসটা মনে হয় আমি করি না নাকি? আলাদা করে তো আমরা ফিগার অফ স্পিচ গুলো বুঝেছিলাম, সেটা করনি? স্যার সেটা মনে হয় করি না স্যার, নাহলে তো এখন বুঝতেছি না। তাহলে তো ওখানে গুগল ওইটা ক্লাসরুমে তো দেওয়াই আছে, গুগল ক্লাসরুমে তো আলাদা করে ওগুলো পোয়েট্রির অংশ নিতে লিটারি টার্মস বলে একটা ফোল্ডার করাই আছে। হ্যাঁ স্যার, সেইটার জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তাহলে ওখান থেকে দেখে এটা নিবা। আমি কোথায় পাবো? হ্যাঁ, যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির মধ্যে পাবা, এই যেখানে লিটারি টার্মস এন্ড প্রোজোডি এখানে দেওয়া আছে, যে ও আচ্ছা, ঠিক আছে স্যার। দেওয়া আছে। থ্যাংক হ্যাঁ। তারপরে তোমার ইউটিউবে গেলে আলাদা করে ফোল্ডারই করা আছে, তাই তো? দেখো যদি আমরা এখানে যাই, স্যার এখন যেহেতু পড়তে আসছি, পিছনের গ্যাপ গুলো এখন সব অনুধাবন করতে আসছি যে কখন কতটুকু ফাঁকি দিছে এবং সেইটুকুই ধরা। সেটা তো আমি আগেই বলেছি যে আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা তো ভুলে গেলে হবে না। এটা তো স্বাভাবিক যে তুমি চোখ বন্ধ করে হাত দাও আর হচ্ছে হাতে গ্লোভস লাগাই হাত দাও, তুমি তো আগুনের টাচ ফিল করবাই, তাই না? হ্যাঁ, তুমি স্পর্শটা তোমাকে অনুভব করতেই হবে যে তুমি কোথায় ফাঁকি মারছো। হ্যাঁ, আমি কথা বলছি আর তোমরা সবাই জেনে গেছো যে স্যার কি পড়াবে, অতএব ক্লাসে না গেলেও চলে। হ্যাঁ, কিন্তু এত সোজা তো নয়, বলো। আমি তো চড়াচ্ছি তোমাদের আজ থেকে বললাম প্রায় 15 বছর ধরে, ঠিক আছে তো? 8 বছর ধরে এই চাকরি অবস্থানে চড়াচ্ছি, তা আমি জানবো না যে আমার কোন ভেড়াটা কোন দিকে যাচ্ছে, বলো, রাখাল হিসাবে, তাই না? জি স্যার, আপনি তো এই যে এক্সপেরিয়েন্স। লিটারি টার্মস, এই যে প্রোজোডি, লিটারি টার্মস, এগুলো দেওয়া আছে এবং কে কতটুকু কি লিখলে পারে কত মার্ক পাবে আমি তো জানি।
এবং অধিকাংশই তোমরা আমার রাইটিং গুলোকে ফলো করছো না, মানে শুরু না করেই তোমরা ভয় পেয়ে যাচ্ছ। অতএব তোমরা সহজ কোনো পন্থা অবলম্বন করতে চাচ্ছ এবং সহজ পন্থায় নিশ্চয়ই বাজারে যাবে This is না। the moment we waited for. Everything you want is right here. দেখো এই যেখানে গেলে পরে লিটারি টার্মস গুলো একটা প্লে লিস্টই করা আছে, তাই তো? এই যে প্লে লিস্টই করা আছে, এখানে টোটাল 27টা ভিডিও আছে প্রত্যেকটার জন্য। এখন তুমি এইগুলো বোঝার পর সেন্টেন্সে কিভাবে ধরতে পারবে সেটা তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা তোমাকে আলাদা আলাদা করে ধরতে হবে। হ্যাঁ, যে আমি একটা সেন্টেন্স ধরে এর ভিতরে আসলে কোনো ফিগার স্পেস আছে কিনা আমি যেগুলো জানি তার ভিতর থেকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, আগে তাহলে তোমাকে সবগুলো মাথায় নিয়ে নিতে হবে যে আমি এগুলো সম্পর্কে সব জানি, তারপরে সেন্টেন্সে যেতে হবে। আর এখন তো সেই এক্সপেরিয়েন্সটা হবেও না, আরো সময় লাগবে। কিন্তু আপাতত তুমি যখন বইয়ে পড়বা, বইয়ে যখন বলা হবে যে এই লিটারি টার্মস এই জায়গায় আছে, তুমি আসলে যাতে বলতে ধরতে পারছো পারি না। এই জন্য তো হ্যাঁ, দেখতেই হবে। সেটা। আচ্ছা স্যার, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে এখানে ব্রড কোশ্চেন 2 নম্বরে স্যার ওই যে কোথায় জানি দেখলাম স্যার উইটম্যান এক্সপ্লোরস এ ওয়াইড রেঞ্জ অফ ইমোশন। স্যার এই লাইনটা একটু বুঝাই দেন। কোন জায়গায় সেটা? এইটাই? হ্যাঁ, স্যার ব্রড এই লাইনটার হ্যাঁ মানে ব্রড কি? কোশ্চেনে এই লাইনটার মানে কি? এই সেন্টেন্সটার মানে কি? স্যার মানে কোনটা স্যার? উইটম্যান এক্সপ্লোরস এ ওয়াইড হ্যাঁ। রেঞ্জ অফ ইমোশন। হ্যাঁ, এটার মানে কি বলো? স্যার বিভিন্ন ধরনের অনুভূতি সেনসেশন এগুলার মানে সে এই কবিতার ভিতরে দেখাইছে। হ্যাঁ, ফ্রম আ জয় অ্যান্ড ওয়ান্ডার টু মেলানকলি অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, তাই তো? মানে তিনি আনন্দ থেকে শুরু করে দুঃখ পর্যন্ত, তাই তো? চমক থেকে শুরু করে একদম ভাবনা পর্যন্ত, মানে মানুষের প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে একদম দুঃখ কষ্ট সবকিছু এখানে তিনি দেখিয়েছেন, সেটা বলা হচ্ছে। হ্যাঁ, এটা ফ্রম জয় অ্যান্ড ওয়ান্ডার টু মেলানকলি অ্যান্ড ইন্ট্রোস্পেকশন। মেলানকলি মানে কি? জয়ের বিপরীত, আনন্দ দুঃখ, তাই তো? চমক, তাই তো? তার সাথে সাথে হচ্ছে ভাবনা চিন্তা গভীরতা সবকিছু তিনি এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন। জি স্যার বুঝছি। আচ্ছা, তো যদি কারো আর সমস্যা না থাকে তো আজকে এই পর্যন্ত রাখছি। তো একটু ভালো করে পড়ে নাও, আর কালকে অবশ্যই পরীক্ষাটা দিবা। তোমরা যারা দিচ্ছ ভালোই দিচ্ছ, অনেকেই গুরুত্ব সহকারে দিচ্ছ না, অনেকে ভালোই দিচ্ছ। এমন তো না যে সবাই খারাপ করতেছে, অনেকে ভালো দিচ্ছে এবং আশা করি ভালো করবে। আর যারা মনে করতেছো যে আমার দ্বারা হবে না, তারা তাদের দ্বারা তো হবেই না, এটা ধরেই নিয়েছে সে। তুমি মনকে যে ধরনের ইঙ্গিত দিবা, মন তোমার সেরকমই কাজ করবে। তুমি যদি মনে করো আমার খুব এখন গরম লাগতেছে, তো দেখবা যে কিছুক্ষণ পর তুমি গরম গরম ফিল করবা। হ্যাঁ, অতএব আওয়ার মাইন্ড মেক্স আওয়ার ফিলিং। আমি কিভাবে চিন্তা করব, কিভাবে ভাববো, সেগুলো যে আমি যদি মনে করি আমি পারবো, তা আমি পারবো। কত কঠিন কাজ করে ফেলতেছে মানুষ, আর সিম্পল এই পড়াশোনা নিয়ে আমি নাকি পুরো কুপকাত হয়ে গেছি। মানে আমরা এখনো কষ্টের জায়গাটা অনুধাবন করি নাই, তাই তো? আমি কি পরিমাণ কষ্ট করতেছি সেটা আরেকটা কষ্ট আগার মানে আসার আগ পর্যন্ত মনে করবো আমার এটাই মনে সেরা কষ্ট পৃথিবীতে, আমি মনে সবচেয়ে বেশি কষ্ট করতেছি। হ্যাঁ, অন্যটা বোঝার পরে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড বাই। তো আগামী সোমবারে আবার কথা হবে, তার আগ পর্যন্ত ভালো করে পড়ে থাকো। আর কারো কোনো সমস্যা থাকলে রাত 10টার পরে বা সিচুয়েশন বুঝে কল দিবা বা মেসেজ দিবা, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে বাই।